কেমন আছেন সবাই? আজ আরো একটি দুর্ধর্ষ মুভি নিয়ে চলে আসলাম। মুভিটিকে দুর্ধর্ষ বলার কারণ হচ্ছে মুভিতে দেখানো কিছু দৃশ্য যেটা পুরোপুরি বাস্তবের সাথে মিলে যায়। মুভিতে দেখানো অপহরণের দৃশ্য এবং দিনগুলো এতটাই ভয়াবহ আর জটিল ছিল যে সেন্সর বোর্ডও এর ভেতরে কাঁচি চালাতে বাধ্য হয়েছে। প্রায় দুটো জায়গার 2 মিনিটের দৃশ্য সেন্সর বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। যাই হোক, মুভিতে কি কি করা হয়েছিল, কিভাবে কিডন্যাপিং করা হয়েছিল আর শেষ পর্যন্ত কি হয়েছিল সেই সব কিছু দেখব। আর মাঝে থাকা টুইস্টগুলো তো আছেই। তো আজ যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা 2024 সালে মুক্তি পেলেও ওটিটিতে রিলিজ হয়েছে এ মাসেই। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সার্ভাইভাল থ্রিলার মুভি আলিয়া বাসু গায়েব হ্যায়। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই বিক্রম আর দীপককে দেখানো হয়। তারা একটি পার্কিং এরিয়া থেকে একটি ভ্যান চুরি করে নেয় আর এরপরে একটি গ্যারেজ থেকে একটি গাড়ির পুরাতন নাম্বার প্লেট। অন্যদিকে দেখা যায় একটি পরিত্যক্ত কারখানা থেকে অনলাইনে অর্ডার করা কিছু প্রোডাক্ট তারা রিসিভ করে। আর এরপরেই তারা তাদের ভ্যান এবং আরো কিছু জিনিসপত্র নিয়ে চলে আসে পরিত্যক্ত একটা বাড়িতে। এরপরেই সেই বাড়িটাকে তারা ঠিকঠাক করে, দরজা মেরামত করে, জানালাগুলোকে তারা একেবারে বন্ধ করে দেয়, অর্থাৎ পুরো রুমটাকে তারা সাউন্ড প্রুফ বানিয়ে ফেলে। এরপরে তারা খাটটা মেরামত করে আর সেখানে এনে যে বন্দীকে রাখা হবে সেটারও ব্যবস্থা করে। এছাড়া ঘরের আরো কিছু জিনিসপত্র ঠিকঠাক করে। ঘরের মেন দরজায় এবং যে রুমে কিডন্যাপ করে রাখা হবে সেই দরজায় 3টে করে লক লাগানো হয়, যাতে কোনোভাবেই সহজে কেউ সেই দরজাগুলো খুলতে না পারে। এরপরে দুজনে চলে যায় জঙ্গলে, আর জঙ্গলের ভেতরে একটা নির্দিষ্ট জায়গা তারা মাটিতে গর্ত করে। আর এরপরেই গর্তের সামনে যে গাছটা রয়েছে সেই গাছের ভেতরে তারা রং করে চলে আসে। এরপরে তারা যে ভ্যানটা চুরি করে এনেছিল সেটার চেহারা বদলে ফেলে। সবকিছু ঠিকঠাক করার পরে সেটা একটা স্পেশাল সিকিউরিটি এজেন্সির গাড়ি বানিয়ে দেয়। এরপরে কিডন্যাপিং এর জন্য যা যা লাগবে সবকিছু জোগাড় করে তারা পোশাক বদলে আর সেই ভ্যানটা নিয়ে চলে আসে কিডন্যাপিং এর জন্য। তারা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই তারা তাদের শিকার দেখে ফেলে। এরপরেই তারা সেখানে একটি মেয়েকে জোর জবরদস্তি করে ভ্যানে তোলে, তার হাত পা বেঁধে ফেলে, মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলে। এরপরেই ভ্যানটা নিয়ে চলে আসে তাদের সেই বাড়িতে। মেয়েটিকে সেই ঘরের ভেতরে এনে সাথে সাথে তার হাত পা খাটের সাথে বেঁধে ফেলে। আগে থেকে একটু বলে রাখি, মুভিতে বেশ কিছু প্রাপ্তবয়স্ক দৃশ্য রয়েছে, তাই আশা করি মানিয়ে নিতে পারবেন। দেখা যায় দীপক আর বিক্রম আলিয়া বাসুর গায়ে সব জামা কাপড় একে একে খুলে ফেলে, তাকে নগ্ন করে তার গায়ের ছবি তোলে। আর ছবি তোলার পরেই আলিয়াকে নতুন করে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়। আর এরপরেই তার হাত পা মুখ বেঁধে ফেলা হয়, যার ফলে আলিয়া চিৎকারও করতে পারছিল না, শুধুমাত্র গোঙাচ্ছিল। এরপরেই বাইরে এসে আলিয়ার নগ্ন ফটোগুলো একটা পেন ড্রাইভে নিয়ে বিক্রম বাইরে বের হয়ে যায়। এছাড়া সেই ভ্যানটাকে আবারও আগের মতো করে ফেলে, অর্থাৎ সেই এজেন্সির স্টিকার উঠিয়ে ফেলে, ভেতরের সবকিছু আবারও উলটপালট করে ফেলে। সেগুলো একটা ব্যাগে ভরে একটা ডাস্টবিনে ফেলে দেয়। কিছুক্ষণ পরে বিক্রম আবারও ফিরে আসে। দীপক তাকে জিজ্ঞেস করে সে কি ফটোগুলো পাঠিয়ে দিয়েছে। বিক্রম একটু রেগে যায় আর বলে, হ্যাঁ পাঠিয়েছি, আমার কাজটা কিভাবে করতে হয় সেটা আমি জানি। এরপরেই তারা আবারও আলিয়ার রুমে আসে আর তাকে বলে, তোমাকে এখানে বেঁচে থাকতে হলে আমাদের কথা শুনে চলতে হবে। আমরা তোমাকে খাওয়াবো দাওয়াবো, তোমার খেয়াল রাখবো, আর আমি তোমার মুখের বাঁধনটা খুলে দিচ্ছি। চিৎকার করলে এর ফল ভালো হবে না। আলিয়ার মুখের বাঁধনটা খুলে দিলেই সে বলে, স্যার আপনারা হয়তো ভুলে আমাকে কিডন্যাপ করে ফেলেছেন। আমার 5 বছরের একটি মেয়ে আছে, আমি সিঙ্গেল মাদার, আমার মেয়েটা অপেক্ষা করছে। আপনারা আমাকে কেন কিডন্যাপ করেছেন? আমাকে কিডন্যাপ করে কিছুই পাবেন না। তখন বিক্রম বলে, আমাদের কি বোকা পেয়েছো? তোমার বাবা গৌতম বাসু আর তুমি তার একমাত্র মেয়ে আলিয়া বাসু। তোমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী। গত বছরই তোমরা তোমাদের বিজনেস থেকে 300 কোটি টাকারও বেশি লাভ করেছো। সারাদিন তোমার বাবার নিউজ টিভিতে চলে। তুমি কি ভেবেছো তোমাকে কোনো কিছু না জানিয়েই এখানে উঠিয়ে নিয়ে এসেছি? এরপরে আলিয়া বলে, আমাকে যেতে দাও। আর একটা সময় রেগে গিয়ে সে তাদের গালিগালাজ করতে থাকে। অন্যদিকে বিক্রমও রেগে যায়, তার মাথা সবসময় আসলে গরম থাকতো, এই জন্যই সে আলিয়ার গলা চেপে ধরে। দেখা যায় তার দম বেরি হয়ে যাচ্ছিল। এদিকে পাশ থেকে দীপক বলছিল, ছেড়ে দাও, টাইম আউট হয়ে যাচ্ছে। কয়েকবার বলার পরে বিক্রম আলিয়াকে ছেড়ে দেয়। এরপরে আবারও আলিয়ার মুখ বেঁধে ফেলা হয়। বিক্রম তাকে বলে, প্রথমবার হয়তো অপহরণ হয়েছ, প্রথমবার হলে একটু ভয় লাগবেই, টেনশন করার কিছু নেই। আমরা তোমাকে মেরে ফেলবো না। তোমার যদি টয়লেটে যাবার প্রয়োজন হয় তাহলে হাত মুট করবে আর ছাড়বে। বারবার এটা করলেই আমরা বুঝে যাব আর তোমাকে সাহায্য করব।
আর বেশি চিৎকার চেঁচামেচি করলে ভালো হবে না পরিণাম। আলিয়া ভয় পেয়ে গিয়েছিল, এজন্য সে তাদের শর্ত মেনে নেয়। এরপরে বিক্রম আবারও তার মুখে একটি কালো কাপড় বেঁধে রুম আটকে চলে যায়। বাইরে এসে তারা খাবার খেতে বসে, কিন্তু দেখা যায় দীপক খাবার খাচ্ছিল না। বিক্রম তাকে বলে খাবার খাও। দীপক বলে সে একটু পরে খেয়ে নেবে। বিক্রম বলে এখনই খেয়ে নাও। দীপক বলে এত পারফেক্ট প্ল্যান করার কি দরকার আছে, চিল করো, আমি একটু পরে খেয়ে নেব, আমার এখন ভালো লাগছে না। তখন বিক্রম বলে তুমি এই কথাগুলো তখনই বলতে যখন তুমি আগে নেশা করতে। দীপক বলে আরে অতীতের কথা তুমি আবারও কেন টেনে আনছো, আমি তো আর এখন নেশা করি না, আর এখন আমার এমনিতেই খেতে মন চাইছে না। বিক্রম তখন তাকে জোর করে খাবার খাইয়ে দেয়। আর এ থেকে আমরা বুঝতে পারি এই পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড হচ্ছে বিক্রম, এবং বিক্রমের কথাতেই সব হয়। দীপক শুধুমাত্র নামে তার পার্টনার, তাকে সাহায্য করবে, এছাড়া বাকি সব কাজ বিক্রমেরই। বিক্রম দীপককে বোঝায় কোনো ভুল করা চলবে না, একটা ভুলের জন্য সেই মেয়েটা অপেক্ষা করছে, পুলিশ অপেক্ষা করছে, আমাদের একটা ভুল মানে আমাদের জীবন শেষ হয়ে যাওয়া, এটা আমাদের শেষ কাজ, আর এরপরেই আমরা এই দেশ থেকে চলে যাব, লাইফ সেট হয়ে যাবে, বুঝতে পেরেছ? দীপক তখন বলে হ্যাঁ, আর খাবার খেতে শুরু করে। বিক্রম বলে আমার কথায় মাইন্ড করো না, আমি যেটা বলছি আমাদের ভালোর জন্যই বলছি। খাবার খাওয়ার পরে আবারও বিক্রম দীপককে বলে মেয়েটিকে দেখে আসার জন্য। দীপক সেখানে আসতেই মেয়েটি হাত দিয়ে ইশারা করে যে তার ওয়াশরুমে যেতে হবে। এরপরেই তারা দুজনে ভেতরে আসে। মেয়েটিকে জিজ্ঞেস করে সে কোনটা করবে। আলিয়া হাত দিয়ে ইশারা করে বুঝিয়ে দেয়, আর এরপরেই দেখা যায় একটা প্লাস্টিকের পাত্র এনে তারা দুজনেই মেয়েটিকে সেখানে প্রস্রাব করায়। এরপরে বিক্রম দীপককে বলে মেয়েটির উপরে নজর রাখবে, আমি একটু বাইরে থেকে আসছি। দীপক বলে ঠিক আছে। এরপরে বিক্রম বাইরে চলে যায়। এরপরেই দেখা যায় দীপক সেখানে বসে কিছুক্ষণ রিল্যাক্স করে, আর তখন হঠাৎ করেই তার কিছু একটা মনে হতেই ল্যাপটপ খুলে আলিয়ার নগ্ন ছবিগুলো আবারও দেখতে থাকে। আর এরপরে সে উত্তেজিত হয়ে পড়ে, আর এরপরে সোজাসুজি চলে যায় আলিয়া বাসুর রুমে। এরপরে অন্ধকার রুমের লাইট দিয়ে আলিয়া বাসুর শরীরটাকে সে লালসার চোখে দেখতে থাকে। যখনই তাকে একবার স্পর্শ করে আলিয়া বাসু কেঁপে ওঠে, আর ঠিক তখনই সে চিৎকার করার চেষ্টা করে। এতে ভয়ে দীপক সেখান থেকে পালিয়ে আসে। এর একটু পরে বিক্রম ফিরে আসে, আর বিক্রম অনেক রেগেছিল, বলে যখনই অপহরণের ব্যাপারটা আসে এই বাবাদের ভেতরে কেন জানি একটু চুলকানি বেশি থাকে, তারা কোনো না কোনোভাবে পুলিশকে ইনভলভ করেই ফেলে। দীপক বলে তার মানে কি পুলিশ জেনে গেছে? বিক্রম বলে যখন কলে কথা বলছিলাম তখন বিপ সাউন্ড আসছিল, আর এর অর্থ হচ্ছে তারা কলটা রেকর্ড করছে, অর্থাৎ পুলিশ ইনভলভ হয়ে গেছে। দীপক বলে এখন কি হবে? কিন্তু তুমি তো বলেছিলে পুলিশ আসবে না। এরপরে ব্যাগ থেকে বিক্রম একটা অস্ত্র বের করে। এটা দেখে দীপক বলে এটা কি? বিক্রম বলে মনে হয় তার বাবা মেয়েটিকে ভালোবাসে না, তাই একটু ডেমো দেখাতে হবে। দীপক বলে এমন তো কথা ছিল না। বিক্রম বলে কিন্তু এখন পরিস্থিতি তেমনটাই হয়ে গেছে। মেয়েটির বডি যখন কেটে টুকরো টুকরো করে ওর বাবার কাছে ইনস্টলমেন্টে পাঠাবো তখনই শিক্ষা হবে, আর আমাদের ডিমান্ডটা পূর্ণ করবে। দীপক বলে কিন্তু এটা তো প্ল্যানের বাইরে ছিল। বিক্রম বলে তুমি বুঝতে পারছো না কেন, এখন পরিস্থিতি এটাই ডিমান্ড করছে। দীপক আবারও তাকে শান্ত করে আর বলে চলো এর আগে ক্যামেরা ট্রাই করি। বিক্রম অবশেষে রাজি হয়ে যায়। সেখানে একটা ক্যামেরা সেট করা হয়, আর আলিয়া বাসুর মুখ খুলে দেওয়া হয়। আলিয়া বাসুকে বলা হয় ক্যামেরার দিকে তাকিয়ে তার বাবাকে বলে মুক্তিপণ দেবার জন্য, কারণ তাকে অপহরণ করা হয়েছে। আলিয়া বাসু সহজে কথা বলছিল না, উল্টো বিক্রমকে জিজ্ঞেস করে কি বলবো, আমাকে বলে দাও। আর এতে বিক্রম আবারও রেগে যায়, আলিয়া বাসুকে চর মেরে বসে আর বলে এখানে কি আমরা পুতুল খেলা নিয়ে বসেছি যে তোমাকে বলে দিতে হবে, তুমি জানো না? এরপরে আলিয়া বাসু বলে ঠিক আছে। ক্যামেরার সামনে সে তাকিয়ে বলে বাবা আমি এখানে ঠিক আছি, আমি আমার ড্রাইভারের জন্য রাস্তায় অপেক্ষা করছিলাম, আর তখনই তারা আমাকে গাড়িতে তুলে নেয় জোর করে, আর এখানে নিয়ে এসেছে। ওরা আমাকে অপহরণ করেছে, কিন্তু তুমি টেনশন করো না, আমি বাড়ি পৌঁছে যাব। এতে করে বিক্রম আবারও রেগে যায়। ক্যামেরা কাট করে আলিয়া বাসুর আঙুল কাটতে শুরু করে। এতে চিৎকার করে আলিয়া বাসু বলে প্লিজ এমনটা করো না, আমি সব বলছি। বিক্রম রেগে যায় আর বলে তোমাকে আগেই বলেছিলাম বাড়াবাড়ি করতে না। আলিয়া বাসু বারবার ক্ষমা চায়, আর অবশেষে বিক্রম আবারও ক্যামেরা অন করে। এবার আলিয়া বাসু অনেক রিকোয়েস্ট করে তার বাবাকে যে প্লিজ বাবা, এরা আমাকে অনেক নির্যাতন করছে, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভিডিও শেষ করার পরে আলিয়া বাসু বারবার রিকোয়েস্ট করছিল প্লিজ আমার হাত বেঁধো না, আমি তোমাদেরকে কোঅপারেট করব, প্লিজ আমার হাত বেঁধো না, এভাবে থাকতে আমার অনেক কষ্ট হয়। বিক্রম তার কোনো কথাই শোনে না, বরঞ্চ তার হাতের একটু ব্যায়াম করিয়ে আবারও তার হাত পা মুখ বেঁধে ফেলে। এরপরেই তারা সেই ভিডিওটা ঠিকঠাক করে আবারও বিক্রম বাইরে বের হয়ে পড়ে সেই ভিডিওটা আলিয়ার বাসু বাবা গৌতম বাসুকে পাঠিয়ে দেবার জন্য। যাবার আগে বিক্রম দীপককে বলে খেয়াল রেখো, এটাই আমাদের শেষ সুযোগ। এরপরে বিক্রম যাবার কিছুক্ষণ পরেই দীপক আবারও আলিয়া বাসুর রুমে চলে আসে। ঠিক তখনই আলিয়া বাসু ইশারা করে যে আবার তাকে ওয়াশরুমে যেতে হবে। দীপক ভাবে এবারও সে প্রস্রাব করবে, কিন্তু আলিয়া বাসু ইশারা করে না, এবার তাকে সত্যিই
ওয়াশরুমে যেতে হবে। দীপক একা ছিল, এই জন্য সে বিপদে পড়ে যায়, আর তাই একটু ভেবে সে একটা বালতি, কিছু টিস্যু পেপার আর পানি নিয়ে আসে সেখানে। এরপরে আলিয়া বাসুর এক হাত খুলে দেয় এবং তাকে ওয়াশরুম করতে বলে, কিন্তু সে তার পিছই দাঁড়িয়েছিল। আলিয়া বাসু নিরুপায় হয়ে তার সামনেই ওয়াশরুমে বসে পড়ে আর কাঁদতে থাকে। এরপরে আলিয়া বাসু অনেক রিকোয়েস্ট করে তার মুখের বাঁধনটা খুলে দেবার জন্য। বেশ কিছুক্ষণ রিকোয়েস্ট করার পরে দীপক মুখের বাঁধনটা খুলে দেয়। আলিয়া বাসু বলে, হচ্ছে না, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে কোনোভাবেই আমি ওয়াশরুম করতে পারবো না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমাকে বিশ্বাস করো। কিন্তু দীপক কোনোভাবেই কথা শুনছিল না। অবশেষে আলিয়া বাসু বলে, ঠিক আছে, অন্তত অন্যদিকে ঘুরে থাকো, আমাকে একটু বিশ্বাস করো, আমাকে কাজটা ঠিকঠাকভাবে করতে দাও। অবশেষে দীপক সেটাই করে, গান নিয়ে পেছনের দিকে ঘুরে থাকে। কিন্তু আলিয়া বাসুর মনে ছিল অন্য প্ল্যান। এরপরে সে ধীরে ধীরে নিঃশব্দে উঠে দাঁড়ায় আর সেই বালতি দিয়ে সজোরে দীপকের মাথায় আঘাত করে। পেছন থেকে অতর্কিত হামলায় তার হাত থেকে গানটা পড়ে যায়, আর আলিয়া বাসু সেই গানটা নিয়ে সাথে সাথে দীপককে গান পয়েন্টে নিয়ে নেয়। আলিয়া বাসু বলে, তাড়াতাড়ি চাবি দাও, না হলে আমি তোমাকে গুলি করে দেব। দীপক ভয় পেয়ে যায় আর বলে, প্লিজ প্লিজ গুলি করো না। এরপরে সে নিজের মুখোশটা খুলে ফেলে। তাকে দেখার পরে আলিয়া বাসু বলে, দীপক, অর্থাৎ সে তাকে আগে থেকেই চিনত। দীপক বলে, প্লিজ গুলি করো না, আমি তোমাকে সবকিছু আগেই খুলে বলতাম, আমাকে একটু কথা বলার সুযোগ দাও। আলিয়া বাসু বলে, তুমি আমাকে কিডন্যাপ করেছো, তুমি একটা নরকের কিট। দীপক বলে, তুমি প্লিজ পাগল হয়ে যেও না, আমি যেটা করেছি আমাদের ভবিষ্যতের জন্য করেছি, আমাদের ভালোর জন্য করেছি, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। আলিয়া বাসু বলে, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি আমার হাতের বাঁধনটা আগে খোলো। দীপক বলে, তুমি আমার কথাটা শোনো, তুমি তো বলেছিলে তুমি তোমার বাবাকে ঘৃণা করো, তোমার বাবার কাছ থেকে পয়সা বাগিয়ে নেওয়ার এই একটা মাত্র পথ খোলা রয়েছে, একটা দিনের ব্যাপার, এরপরে যখন মুক্তিপণের টাকাটা চলে আসবে আমাদের ভবিষ্যৎ একেবারে সেট হয়ে যাবে। দীপক বলে, তুমি সত্যি বিশ্বাস করো এই প্ল্যানটা শুধুমাত্র আমাদের জন্যই ছিল। তখন আলিয়া বাসু আরো রেগে যায়, আমাদের জন্য মানে? আমাদের জন্য হলে তুমি আমাকে আগেই বলতে, এভাবে আমাকে না জানিয়ে আমাকে কিডন্যাপ করতে না। তোমরা আমাকে এখানে কিডন্যাপ করেছো, এখানে টেনে হিসড়ে নিয়ে এসেছো, আমাকে অত্যাচার করেছো, নগ্ন করেছো, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি, আর তুমি এখন বলছো এসব কিছু প্ল্যান করেছো আমাদের জন্যই। দীপক তখন বলে, তোমার কি মনে হয় এগুলো করতে আমি এনজয় করেছি? আমারও অনেক খারাপ লেগেছে, কিন্তু আমার হাতে আর কোনো পথ খোলা ছিল না। আমি যদি তোমাকে আগেই জানিয়ে দিতাম তাহলে তোমার বাবা আর সেই পুলিশ অফিসার বিক্রমের সন্দেহ হয়ে যেত আর আমাদের প্ল্যানটাই চপাট হয়ে যেত। আলিয়া বাসু আবার অবাক হয়ে যায়, বিক্রম পুলিশ অফিসার? দীপক বলে, হ্যাঁ, এই জন্যই তো ওকে সামিল করেছি, ও সবকিছু জানবে। ফুল প্রুফ একটা প্ল্যান বানিয়েছে যাতে করে পুলিশ কোনোভাবে আমাদের ট্রেস করতে না পারে আর আমরা মুক্তিপণের টাকাটা নিয়ে পালিয়ে যেতে পারি। আলিয়া আবারও রেগে যায়, বলে, চুপ থাকো, তোমাদের এই পাগলামি আমি আর মেনে নেব না, তাড়াতাড়ি চাবি দাও, আমার হাতের বাঁধন খোলো, নাহলে আমি গুলি করে দেব। দীপক বলে, একটু ঠান্ডা মাথায় ভাবো, তুমি যে বাবার কাছে যাওয়ার জন্য এত ইমোশনাল হচ্ছ, তোমার সেই বাবাই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল। তখন তোমাকে কে সামলেছিল? আমি। তোমার খাবার দাবার, থাকার ব্যবস্থা, মেন্টালি সাপোর্ট সবকিছুই আমি দিয়েছিলাম। দীপক বলে, শান্ত হও, আর একটা দিনেরই ব্যাপার, মুক্তিপণের টাকা আসলেই তুমি আর আমি কানাডা চলে যাব। আমি সব ব্যবস্থা করে রেখেছি, সেখানে গেলে আমাদের কাছে অনেক টাকা থাকবে, অনেক ভালো লাইফস্টাইল থাকবে, আর মাদক আমরা যখন ইচ্ছে নিতে পারবো। অর্থাৎ তারা দুজনেই মাদকাসক্ত ছিল, আর সেখানে বাধা দেবার জন্য কেউ থাকবে না, তোমার বাবাও থাকবে না, এই বিক্রমও থাকবে না, আমাদের লাইফ পুরোপুরি সেট হয়ে যাবে, আমরা বিয়ে করে নেব। আমার কথাটা একটাবার বিশ্বাস করো। অর্থাৎ তারা একে অপরকে আগে ভালোবাসতো। এরপরে আলিয়া বাসু জিজ্ঞেস করে, কত টাকা মুক্তিপণ দাবি করেছ? দীপক বলে, 5 কোটি টাকা। আলিয়া বাসু বলে, ছি, আমার বাবা এত টাকা কখনো দেবে না। দীপক বলে, অবশ্যই দেবে, তোমার টর্চারের ভিডিও, তোমার নগ্ন ভিডিও, এই সব কিছু দেখার পরে তোমার বাবা টাকা না দিয়ে থাকতেই পারবে না। আলিয়া বাসু বলে, তার মানে তোমরা আমার আঙুল কাটতে চাইছিলে? দীপক বলে, না না, শুধু অভিনয়, আমি আগে থেকেই বিক্রমকে সবকিছু বুঝিয়ে রেখেছিলাম। এরপরেই দীপক আশাহত হয়ে বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে বিশ্বাসই না করো, নাও আমাকে গুলি করো আর এখান থেকে চলে যাও। ঠিক ওই সময়টাতে দেখা যায় বিক্রম বাইরে থেকে এসে দরজায় নক করে। দীপক তখনই তাড়াহুড়ো করে, ও চলে এসেছে, তুমি আমার কথা বিশ্বাস করো, ও যদি আমাদেরকে এই অবস্থায় দেখে গুলি করে মেরে ফেলবে, তোমাকেও আমাকেও, আর আমি যদি দরজা না খুলি ও দরজা ভেঙেই ভেতরে ঢুকে যাবে। অনেকবার রিকোয়েস্ট করার পরে অবশেষে আলিয়া বাসু রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্তেই, তাকে কোনো অত্যাচার করা যাবে না। দীপক বলে, আমি সেটার খেয়াল রাখবো। এরপরে গানটা দিয়ে দেয় আর আলিয়া বাসুকে আবারও আগের মতো বেঁধে ফেলা হয়। আর সেখানে ধস্তাধস্তির ফলে যা যা উলটপালট হয়েছিল দীপক সবখানে গুছিয়ে রাখে। আর এরপরেই একটা সেটআপ তৈরি করে যেখানে মনে হবে আলিয়া বাসু সত্যি ওয়াশরুম করেছিল। আর এরপরেই তাড়াতাড়ি যে দরজা খোলে। বিক্রম রেগে যায় আর বলে, 10 মিনিট যাবত আমি দরজা নক করছি, তুমি কোথায় ছিলে, কি করছিলে? দীপক বলে, মেয়েটি ওয়াশরুমে যেতে চেয়েছিল, বাধ্য হয়ে একাই আমাকে ওয়াশরুম করাতে হয়েছে, সবকিছু পরিষ্কার করতে হয়েছে।
বিক্রম সন্দেহের চোখে আবারও প্রশ্ন করে। দীপক বলে, ঠিক আছে, তুমি ভেতরে যেয়ে দেখে আসো। বিক্রম এরপরেই শান্ত হয়। দীপক বলে, ওর বাবা কি বলেছে? ওর বাবা ভয় পেয়ে গেছে আর বলেছে কালকেই টাকা দিয়ে দেবে। এখন শুধু একটাই ভয়, পুলিশকে ইনভলভ না করলেই হয়। দীপক বলে, তার মানে আমাদের প্ল্যানটা অবশেষে সফল হতে যাচ্ছে। বিক্রম বলে, হ্যাঁ। এরপরে বিক্রম দীপককে ঘুম পাড়তে দেয়, কিন্তু দীপক বলে, তুমি ঘুমাও, আমি জেগে থাকি। কিন্তু বিক্রম তাকে জোর করে। অবশেষে দীপক ঘুমিয়ে যায়। সকালবেলা উঠে দেখতে পায় বিক্রমও সেখানে চেয়ার বসেই ঘুমিয়ে পড়েছিল। দীপক তাকে জিজ্ঞেস করে, মেয়েটিকে দেখেছো? বিক্রম একটু নার্ভাস হয়ে যায় আর দুজনেই দৌড়ে সেখানে চলে আসে। আলিয়া বাসুর কোনো সারা শব্দ ছিল না। তাকে কয়েকবার ডাকা হয়। কয়েক সেকেন্ডের জন্য তারা প্রচন্ড নার্ভাস হয়ে গিয়েছিল যদি আলিয়া বাসু মারা যায়, কিন্তু দেখা যায় অবশেষে আলিয়া বাসু ঘুম থেকে জেগে ওঠে। এরপরে আলিয়া বাসুকে খাবার খাওয়ানো হয়, কিন্তু আলিয়া বাসু বলে, দাঁত ব্রাশ করা ছাড়া আমি খাবার খাই না। বিক্রম তাকে জোর করে আর বলে, কয়েক ঘন্টার ব্যাপার, এখন সবকিছু মানিয়ে নিন, পরে সবকিছু ঠিক হয়ে যাবে। আলিয়া বাসু বাধ্য হয়ে খেতে শুরু করে, কিন্তু তখনই তার চোখ পড়ে ফ্লোরে। আলিয়া বাসু কালকে ভুল করে যে গুলিটা চালিয়ে ফেলেছিল সেই বুলেটের খোসা সেখানেই পড়ে রয়েছে। এটা যদি বিক্রম একবার দেখে ফেলে তাহলে সে সবকিছু বুঝে ফেলবে। আলিয়া বাসু আর দীপক দুজনেই সেটাকে দেখতে থাকে আর দুজনে চোখের ইশারায় একে অপরকে ইশারা করতে থাকে যে করেই হোক সেটাকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু সেটা সরাতে গেলে বিক্রম দেখে ফেলবে, সন্দেহ করবে। এই জন্য খাবার শেষ হওয়ার সাথে সাথে আলিয়া বাসু ইচ্ছে করে সেই খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে আর সেটা উঠানোর নাম করে দীপক সেই খোসাটা নিজের কাছে নিয়ে নেয়। কিন্তু বিক্রম তাকে আবারও সাবধান করে যে তাকে যতটুকু বলা হয়েছে সে যেন শুধু ততটুকুই করে। অর্থাৎ বিক্রম দীপককে একেবারে বিশ্বাস করে না বা ভরসা করতে পারে না। বাইরে আসার পর দীপক রেগে যায় আর বলে, পুলিশ অফিসাররা আসলে কখনো সন্দেহ করা ছাড়া থাকতেই পারে না। বিক্রম রেগে যায় আর বলে, কি বললে? আরেকবার বললে গুলি করে মেরে ফেলবো। তুমি তো জানো আমি কেন এই কাজগুলো করছি। তখনই আমরা জানতে পারি বিক্রম আরও একজন পুলিশ অফিসার, দুজনে মিলে একটা কাজ করেছিল, কিন্তু সেই পুলিশ অফিসার তাকে ধোঁকা দিয়ে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। বিক্রম ছিল একজন নার্কোটিক্স ডিপার্টমেন্টের অফিসার, কিন্তু সেই পুলিশ অফিসার ধোঁকা দেওয়ার কারণে তার পরিবার তাকে ছেড়ে চলে গেছে আর সে এখন সাসপেন্ডেড। আর এই জন্য তার লাইফ আবারও সেট করার জন্য সে শেষবারের মতো একটা কিডন্যাপ করবে আর দেশ ছেড়ে চলে যাবে। এরপরে দীপক ওয়াশরুমে চলে আসে আর সেই বুলেটের খোসাটা টয়লেটে ফেলে দেয়, কিন্তু দেখা যায় সেটা ফ্লাশ করার পরও ভেতরে যাচ্ছিল না। এতে বিপদে পড়ে যায় দীপক। এদিকে বাইরে থেকে বিক্রম যখন দেখতে পায় বারবার ফ্লাশ চাপা হচ্ছে, তার আবারও সন্দেহ হয়। বিক্রম দরজায় নক করে জিজ্ঞেস করে, তুমি ভেতরে কি করছো? দরজা খোলো। দীপক কয়েকবার ফ্লাশ করার পরে বুঝতে পারে সেটা ভেতরে যাবে না, এই জন্য হাত দিয়ে সেটা উঠিয়ে ফেলে, কিন্তু কোনোভাবেই সেটাকে কোথাও লুকাতে পারছিল না। এদিকে বিক্রম বারবার দরজায় নক করে যাচ্ছিল। বাধ্য হয়ে সেই বুলেটের খোসাটা সে গিলে ফেলে। দরজা খুলতে বিক্রম ভেতরে এসে সবকিছু চেক করে আর জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কি করছিলে? বারবার ফ্লাশ কেন চাপছিলে? দীপক বলে, উল্টোপাল্টা খাবার খেতে খেতে আমার লুজ মোশন হয়ে গেছে, বারবার ফ্লাশ চাপার পরেও পরিষ্কার হচ্ছিল না, এই জন্য। বিক্রম কোনো কিছু খোঁজ না পেয়ে অবশেষে দীপকের কথা বিশ্বাস করে নেয়। বিক্রম এরপরে আবারও বাইরে যাবার জন্য রেডি হয় আর বলে, ব্যাংক খুলবে, আমি ওর বাবাকে কল করব, এছাড়া ওর বাড়ির আশপাশে একটা চক্কর দিয়ে আসবো। দীপক বলে, কিছু হবে না তো? বিক্রম বলে, টেনশন করো না, তুমি শুধু আমাদের পাসপোর্ট আর টিকিটটা রেডি রেখো। বিক্রম বাইরে যেতেই দীপক চলে আসে আলিয়া বাসুর কাছে, তার মুখ খুলে দেয়। আলিয়া বাসু বারবার রিকোয়েস্ট করে তার হাতের বাঁধন খুলে দেবার জন্য। অবশেষে হাতের বাঁধন খুলে দেয় আর এরপরেই তারা গল্প করে। একটা সময় আলিয়া বাসু তাকে জিজ্ঞেস করে মাদক আছে কিনা। দীপক বলে সে সবকিছু ছেড়ে দিয়েছে। আলিয়া বাসু হাসে আর বলে, টেবিলে এখনো এক প্যাকেট রাখলে পুরোটা তুমি একাই সাবার করে দেবে। আলিয়া বাসুর হাতের বাঁধন খুলে দেওয়ার পরে তারা সেখানে কথা বলতে থাকে। আলিয়া বাসু দীপকের অনেক প্রশংসা করতে থাকে, তার বাবার কাছ থেকে টাকা নেবার জন্য তাকেই কিডন্যাপ করেছে, তাও আবার একজন পুলিশ অফিসারের সাথে হাত মিলিয়ে। তখন জিজ্ঞেস করে বিক্রমের ব্যাপারে। দীপক তাকে সবকিছু খুলে বলে আর বলে, যখন মাদকের কেসে আমি জেলে গিয়েছিলাম তখনই তার সাথে আমার পরিচয়, আর এরপরেই আমাদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায়। তারও টাকার প্রয়োজন, আমারও টাকার প্রয়োজন, আর এই জন্যই আমরা দুইজন মিলে প্ল্যান করেছি। আলিয়া বাসু তখন জিজ্ঞেস করে, আমাকেই কেন অপহরণ করলে? দীপক বলে, আরে তুমি অপহরণের জন্য সব দিক দিয়ে পারফেক্ট, তোমার বাবা বিত্তশালী, তুমি একমাত্র মেয়ে, তোমার ব্যাপারে আমি সবকিছু জানি, এর থেকে আর বেশি কিছু কি চাই? আলিয়া বাসু জিজ্ঞেস করে, আমাদের প্ল্যানটা আসলে কি? দীপক বলে, তোমার বাবাকে যখন বলা হবে টাকা দেওয়ার জন্য, আমরা তোমাকে এখান থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাব, সেখান থেকে বিক্রম অন্য জায়গায় চলে যাবে টাকা আনার জন্য। আলিয়া বাসু এটা শুনে অবাক হয়ে যায়, যে লোকটা তোমাকে একটা চামচ ওঠানোর জন্য বিশ্বাস করে না, আর তুমি তাকে একাই পাঠিয়ে দেবে টাকা আনার জন্য। ও যদি টাকার ব্যাগ নিয়ে না ফিরে আসে তখন কি হবে? দীপক বলে, ফিরে আসবে, ও আমাকে অনেক বিশ্বাস করে, আমি অনেকবার প্রমাণ পেয়েছি, তুমি টেনশন করো না।
কারণ ও ভাবছে সব ওর প্ল্যান মতো হচ্ছে, কিন্তু হচ্ছে আসলে আমার প্ল্যান মতো। ও সেখানে টাকা নিয়ে ফিরে আসবে, ওকে অজ্ঞান করব, আমরা সেখান থেকে চলে যাব। পুলিশ সেখানে আসবে, সেখানে শুধু বিক্রমকে খুঁজে পাবে, তোমাকে নয়। আর এরপরেই তারা সেখানে একে অপরের সাথে অন্তরঙ্গ হয়। ভাবুন একবার, নিজের প্রেমিকাকে কিডন্যাপ করেছে, আর এরপরে আবার সেই অবস্থাতেই সেখানে অন্তরঙ্গ হচ্ছে। যাই হোক, কিন্তু অন্তরঙ্গ হওয়ার একটা পর্যায়ে দেখা যায় আলিয়া বাসু কৌশলে দীপকের হাত বেঁধে ফেলে, আর এরপরে গানটা নিয়ে তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। দীপক বলে, এটা তুমি কি করছো? আমি তো তোমাকে সবকিছু খুলে বলেছি। আলিয়া বাসু বলে, তুমি কি আমাকে পাগল ভেবেছো? দীপক বলে, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে বিশ্বাস করো একবার। আলিয়া বাসু বলে, কিসের ভালোবাসা? তুমি শুধু মাদক সরবরাহ করতে, তোমার সাথে এতটুকুই আমার সম্পর্ক। ছোটবেলাতেই মা মারা গিয়েছিল, বাবা খেয়াল রাখতো না, একা একা বড় হয়েছি। সেই সুযোগে তোমার ইমোশনাল কথাবার্তায় আমি তোমার ফাঁদে পা দিয়েছিলাম, এতটুকুই। তোমার মতো একটা ভিখারির সাথে আমার কোনো সম্পর্ক হতে পারে না। এরপরে আলিয়া বাসু সেখান থেকে চলে আসে আর দরজা খোলার চেষ্টা করে, চিৎকার করে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। সেখানে সে একটি বাটন ফোন পড়ে থাকতে দেখে, সেটা দিয়ে কল করার চেষ্টা করে, কিন্তু সেটাতেও কাজ হয় না, কারণ নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। রেগে গিয়ে আবারও গান নিয়ে ভেতরে আসে আর বলে, তাড়াতাড়ি বলো চাবি কোথায়, না হলে তোমাকে গুলি করে দেব। দীপক বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আর একটা দিনের ব্যাপার, এরপরে তুমি আর আমি ফ্রি হয়ে যাব, অনেক টাকা থাকবে আমাদের কাছে, আমি তোমাকে ভালোবাসি। তখনই আলিয়া বাসু বলে, তোমার আর আমার মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে? তুমি শুধুমাত্র একজন পেটলার, মাদক এনে দিতে, আর তখন আমার কাছে কেনার মতো টাকা ছিল না, এজন্য বাধ্য হয়ে তোমার সাথে শুতাম। এছাড়া তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্কই নেই। একটা সময় দীপক হতাশ হয়ে বলে, ঠিকই বলেছ, আমার এমন কাজ করা ঠিক হয়নি। এমন কাজ যেহেতু করেই ফেলেছি, বিক্রমকে আমাকে মেরে ফেলতে দাও, তুমি এখান থেকে চলে যাও। এছাড়া চাবি যে তার জামার পকেটে রয়েছে সেটাও বলে দেয়। ধীরে ধীরে আলিয়া বাসু গান ত্যাগ করে সেদিকে আসতে শুরু করে আর জামার পকেট থেকে চাবিটা বের করে। আর ঠিক তখনই দীপক অতর্কিত হামলা করে, তাকে মারধর করে। আলিয়া বাসু যখনই তাকে গান দিয়ে শুট করতে যাবে, কিন্তু ফায়ার হচ্ছিল না। দীপক সাথে সাথে গানটা নিয়ে নেয় আর আলিয়া বাসুকে গান পয়েন্টে নিয়ে নেয়। সেফটি লক অন করা ছিল, সেটা তোমার হয়তো জানা নেই। আলিয়া বাসুকে বলে তার হাত থেকে চাবি ফেলে দেওয়ার জন্য, কিন্তু আলিয়া বাসু কোনোভাবেই ফেলবে না। আর এই জন্য দীপক পা দিয়ে আলিয়া বাসুর গলায় চেপে ধরে, এমনভাবেই চেপে ধরেছিল সে নিঃশ্বাসই নিতে পারছিল না। একটা সময় বাধ্য হয়ে আলিয়া বাসু তার হাত থেকে চাবিটা ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় আলিয়া বাসু অজ্ঞান হয়ে যায়। দীপক তাড়াতাড়ি করে আলিয়া বাসুকে কাপড় চোপড় ঠিকঠাক করে আবারও ওইভাবে খাটে বেঁধে রাখে আর ঘরের সবকিছু ঠিকঠাক করে বাইরে চলে আসে। বাইরে আসার পরে সে যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু দেখা যায় তখনই তার বমি আসে। বমি করতে যেই দেখতে পায় সেই বুলেটের খোসাটা তার পেট থেকে আবারও বের হয়ে এসেছে। একটু ভাবে, এরপরে বুঝতে পারে এটাকে আবার গিলে ফেলা ছাড়া তার হাতে আর কোনো উপায় নেই। এই জন্য বাধ্য হয়ে সেটাকে আবারও গিলে ফেলে, কারণ বিক্রম সবকিছু জেনে গেলে তাকে খুন করে ফেলবে। একটু পরে বিক্রম ফিরে আসে আর বলে, গৌতম বাসু টাকা দিতে রাজি হয়ে গেছে, এখন আমাদের শুধু লোকেশন বলতে হবে। আর অন্যদিকে বাড়ির আশেপাশে পুলিশকেও দেখা যাচ্ছিল না। এখনই কারেক্ট সময়, আলিয়া বাসুকে এখান থেকে শিফট করতে হবে। এরপরে তারা দুজন আবারও মুখোশ পরে আলিয়া বাসুর রুমে চলে আসে আর তাকে ডাকে, বলে, তোমার বাবার কাছে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু আলিয়া বাসু তো অজ্ঞান হয়ে গিয়েছিল। এতে বিক্রম আবারও নার্ভাস হয়ে যায়। তাড়াতাড়ি আলিয়া বাসুকে ওঠানোর চেষ্টা করে, বেঁচে আছে কিন্তু কোনোভাবেই জ্ঞান ফিরছিল না। অনেক কষ্টে তার জ্ঞান ফেরানো হয়, কিন্তু কোনোভাবে সে কথা বলতে পারছিল না। দীপক বুঝতে পারে। দীপক তখন বিক্রমকে ভরকানোর জন্য বলে, আসলে অনেকক্ষণ ধরে হাত পা বাঁধা ছিল তো, অস্বস্তিতে অজ্ঞান হয়ে পড়েছে, কথা বলতে সময় লাগবে। আমরা শুধু এভাবে ওকে ওর বাবার কাছে হ্যান্ডওভার করে দিতে পারলেই হলো, ওর বাবা ওকে হসপিটালে নিয়ে যাবে। বিক্রম বলে, তুমি ঠিকই বলেছ। দীপক তাকে শান্ত করে। এরপরে বিক্রম বলে, ঠিক আছে, তুমি গাড়ি রেডি করো, আমি মেয়েটিকে নিচে নিয়ে আসছি। দীপক বলে, কিন্তু প্ল্যানের হিসাব অনুযায়ী তো আলিয়া বাসুকে আমার নিয়ে আসার কথা। বিক্রম রেগে যায় আর বলে, তোমাকে যেটা বলেছি সেটা করো। এদিকে বিক্রম যখন আলিয়া বাসুর হাত পা খুলছিল, তখনই বারবার আলিয়া বাসু বলছিল, প্লিজ আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন। বিক্রম কোনো কথাই শোনে না। ঠিক তখনই বিক্রম দেখতে পায় সেই বাটন ফোনটা আলিয়া বাসুর পায়ের কাছে। এটা দেখে সে অবাক হয়ে যায়, এই ফোনটা তার কাছে কোত্থেকে আসলো, কে দিল? আলিয়া বাসু কিছুই বলে না। বিক্রম তাকে একের পর এক চড় মারতে শুরু করে। মোবাইল চেক করে সে দেখতে পায় পুলিশকে কল করার চেষ্টা করেছিল। বিক্রম বলে, পুলিশকে কল করেছিলে, পুলিশকে কি বলেছ বলো। আলিয়া বাসু বলে, কিছুই বলিনি। আবারও তাকে একের পর এক চড় মারতে শুরু করে। আলিয়া বাসু যখন কিছুই বলছিল না, তখন বিক্রম বাধ্য হয়ে আলিয়া বাসুর আঙুল কাটতে যায়। আর তখনই আলিয়া বাসু দীপকের নাম ধরে চিৎকার করতে থাকে। বিক্রম অবাক হয়ে যায়, তুমি দীপকের নাম জানলে কি করে? বিক্রম শুধু ভাবতে থাকে, দীপক এটা কেন করবে, কি জন্য, কোন কারণে, কেন সে নিজের পরিচয় দিল। এটা ভাবতে ভাবতে হঠাৎ করেই
তার চোখ পড়ে দেয়ালের দিকে, যেখানে সেই দিনের ফায়ার করা বুলেটের একটা ছোট্ট অংশ লেগে রয়েছিল। এটা দেখে বিক্রম আরো অবাক হয়ে যায়। আলিয়া বাসুকে আবারও মারতে শুরু করে আর জিজ্ঞেস করে এখানে কি হয়েছিল, কে গুলি করেছিল। আলিয়া বাসু বুঝতে পারে বিক্রম তাকে ছাড়বে না, এজন্য বাধ্য হয়ে সে বলে দেয় দীপক বিক্রমকে ধোকা দেবে। আলিয়া বাসু বলে যখনই মুক্তিপণের 5 কোটি টাকা তুমি নিয়ে আসবে, তোমাকে ধোকা দিয়ে টাকা নিয়ে সে পালিয়ে যাবে। আর ও আমাকে টাকা অফার করেছিল যাতে করে আমি ওকে সাহায্য করি, আর আমরা একে অপরকে আগে থেকেই জানি। বিক্রম বলে তাহলে তুমি গুলি কেন করলে? আলিয়া বাসু বলে দীপক আমাকে সেফটি লক ছাড়াই গান দেখাচ্ছিল, তখনই ভুলে ফায়ার হয়ে গেছে। বিক্রম বলে তুমি মিথ্যে বলছো। আলিয়া বাসু বলে দীপক আমাকে ভালোবাসে। এটা শুনে বিক্রম আরো রেগে যায়, আলিয়া বাসুর গলা চেপে ধরে। আলিয়া বাসু বিক্রমকে বিশ্বাস করার জন্য তার নামও বলে দেয়, সে যে পুলিশ অফিসার সেটাও বলে দেয়, এছাড়া তাদের প্ল্যান কি সেটাও বলে দেয়। আর অবশেষে বিক্রম সবকিছু বুঝে যায় আর বিশ্বাস করে যে দীপক তাকে ধোকা দেবে। আলিয়া বাসু আরো বলে ও আমাকে জেনে বুঝে অপহরণ করেছে, কিন্তু আমি এসবের কিছুই জানতাম না। এখানে আসার পরে আমি জানতে পেরেছি, আর আমি বাধ্য হয়েছিলাম ওকে শুধুমাত্র সাহায্য করার জন্য। আলিয়া বাসু বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, এছাড়া মুক্তিপণের সব টাকাও তুমি রাখতে পারো, আমি শুধু বাসায় ফিরতে চাই। এছাড়া আলিয়া বাসু বিক্রমকে তার সাথে ঘনিষ্ঠ হবার লোভ দেখায়। বিক্রম এরপরেই কিছুক্ষণ ভাবে, আর এরপরেই সে তার মুখোশটা খুলে ফেলে আর বলে এখন তো তুমি আমার মুখ দেখে ফেলেছ, আমার মুখ দেখাটা তোমার ঠিক হয়নি। এরপরে মেডিসিন দিয়ে সে আলিয়া বাসুকে অজ্ঞান করে ফেলে। বিক্রম আসলে বুঝতে পেরেছিল যে তার ভালোবাসার মানুষকে ধোকা দিতে পারে, সে আমাকেও ধোকা দেবে। গাড়ি রেডি করে দীপক যখন ফিরে আসে, বিক্রম তাকে তেমন কিছুই বলে না। ওয়াশরুমে যেয়ে সেই মোবাইলের সিমটা আগে ভেঙে নষ্ট করে ফ্ল্যাশ করে দেয়। এরপরে বাইরে আসার পরে বলে আমরা যখন প্ল্যান করেছিলাম তুমি এই মেয়েটিকেই কেন সিলেক্ট করেছিলে? দীপক বলে কারণ ও পারফেক্ট ছিল, আর তুমিই তো বলেছ একেবারে ঠিকঠাক চয়েস। বিক্রম বলে সেটা তো বলেছি, কিন্তু আমাকে কারণটা বলো যে কেনই তুমি ওকে সিলেক্ট করলে আর কাউকে কেন নয়। দীপক তখন তার সামনে যেয়ে বলে আমি যখন মেয়ে খুঁজছিলাম তখন ইনস্টাগ্রামে এর প্রোফাইলটাই আমার কাছে এসেছিল, আর সবকিছু দেখার পরে আমার মনে হয়েছে এই মেয়েটির সবথেকে সঠিক চয়েস। বিক্রম আর কিছুই বলে না, বলে ঠিক আছে রেডি হয়ে যাও, অনেক কাজ করতে হবে। এরপরেই অজ্ঞান আলিয়া বাসুকে তারা কাপড়ে মুড়িয়ে গাড়ির ভেতরে নিয়ে যায়। এরপরেই আলিয়া বাসুকে আবারও সেই পুরাতন কারখানায় নিয়ে আসে এবং সেখানে তাকে ভালোভাবে বেঁধে বসিয়ে রাখে। প্ল্যান অনুযায়ী দীপকের সেখানে থাকার কথা ছিল, আর বিক্রম টাকা আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু বিক্রম বলে সেখানে পুলিশ থাকতে পারে, তারা আমাকে চিনে ফেলতে পারে, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। দীপক প্রথমে কোনোভাবেই রাজি হয় না, কিন্তু বিক্রম তাকে কোনোভাবেই ছাড়ে না। আর আসার সময় গৌতম বাসুকে এসে কল করে আর বলে লোকেশন পাঠিয়ে দিয়েছি, আধা ঘন্টার মধ্যে টাকা পৌঁছে যাওয়া চাই। টাকা রাখার পরে একবারও পেছনে ফিরে তাকাবে না, আর যদি কোনোভাবে পুলিশকে ইনভলভ করো তাহলে তোমার মেয়ের অবস্থা তো বোঝোই। এরপরেই তারা ফোনটা কেটে সাথে সাথে সেই ফোনটা ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। দেখা যায় সেই জঙ্গলে আসে তারা, আর দূর থেকে যে গাছটাতে তারা রং করে গিয়েছিল সেটার উপরে নজর রাখে। কিছুক্ষণ পরে বিক্রম দীপককে বলে যাও দেখে আসো, টাকার ব্যাগটা নিয়ে আসো। দীপক বলে যদি পুলিশ থাকে আমার ভয় করছে। দীপক যেতে চায় না, বিক্রম তাকে বারবার জোর করে। এরপরে বিক্রম তাকে গান পয়েন্টে নেয়। ধীরে ধীরে দীপক সেখানে যায়, আর গর্ত থেকে ঢাকনাটা ওঠানোর পরে সে দেখতে পায় সেখানে টাকার ব্যাগটা নেই। দীপক বলে টাকার ব্যাগ নেই, ওরা ধোকা দিয়েছে। বিক্রম সেখানে চলে আসে আর রেগে দীপকের দিকে গান পয়েন্ট করে আর বলে ওরা নয়, তুমি ধোকা দিয়েছ। বিক্রম এরপরেই বলে ওই মেয়েটা আমাকে সবকিছু বলে দিয়েছে, তুমি আমাকে ধোকা দিচ্ছিলে ওই মেয়েটার সাথে মিলে, তাই তো আমাকে মেরে ফেলতে চাইছিলে। দীপক বলে ও যা বলেছে সব মিথ্যে বলেছে। বিক্রম বলে তাহলে বলো ওই মেয়েটা আমাদের পুরো প্ল্যান কি করে জানলো, আমার নাম কি করে জানলো, এছাড়া সেই বুলেটের খোসাটাও দেখায়। দীপক তখন বলে ভুলবশত গানটা ওর হাতে চলে গিয়েছিল, আমাকে গান পয়েন্টে নিয়েছিল। এরপরে বাধ্য হয়ে নিজেকে বাঁচানোর জন্য আমি ওকে সবকিছু খুলে বলেছি, টাকার অফার করেছি, তারপরও মানেনি, অবশেষে তোমার নাম বলতে হয়েছে। এরপরে আমি অনেক কষ্টে ওর কাছ থেকে গানটা নিই আর ওকে আবারও আটকে ফেলি। বিক্রম বলে তুমি তো ওকে ভালোবাসতে, তাই তুমি ওকে নিয়ে আমার সাথে চিট করতে চাইছিলে, তাই তো আমার কি হবে? আমি যে তোমাকে বিশ্বাস করে 6 মাস ধরে তোমার সাথে এই প্ল্যানটা করছিলাম, তুমি কিভাবে পারলে আমাকে ধোকা দেওয়ার কথা চিন্তা করতে? তোমার জন্য আমি কত কিছু করেছি, তোমাকে কত সাহায্য করেছি, কেস থেকে বের করেছি, পুলিশের সাথে তোমার জন্যই পাঙ্গা হয়েছে। আর এরপরেই তাদের কথা শুনে আমরা বুঝতে পারি বিক্রম আর দীপকের মাঝে আসলে একটা সম্পর্ক ছিল, তারা আসলে গে ছিল। আর এটাও দীপকের একটা প্ল্যান ছিল। দীপক আসলে বিক্রমকে তার ফাঁদে ফাঁসিয়েছিল যখন সে বুঝতে পেরেছিল বিক্রম তার প্রতি আকৃষ্ট। দীপকের প্ল্যান ছিল বিক্রমকে ধোকা দিয়ে সেই টাকাগুলো নিয়ে আর আলিয়া বাসুকে নিয়ে সে এখান থেকে একাই চলে যাবে। এরপরে দীপক স্বীকার করে নেয় হ্যাঁ আমি ওকে আগে থেকেই চিনতাম, আগে থেকেই ভালোবাসতাম, আমরা একসাথে থাকতাম, একসাথে মাদকে নিতাম, অনেক মজা করতাম, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো।
কিন্তু বিক্রম তার কোনো কথাই আর বিশ্বাস করে না। বিক্রম একটা সময় অনেক রেগে যায়। দীপক বুঝতে পারে সে তাকে গুলি করে ফেলতে পারে, এই জন্য ধাক্কা দিয়ে সেই জঙ্গলের ভেতরে দীপক পালাতে শুরু করে। এদিকে বিক্রমও গান নিয়ে তার পিছু পিছু দৌড়াতে শুরু করে আর বলে, থামো নয়তো গুলি করে দেব। কিন্তু কে শোনে কার কথা? দীপক তো সেখান থেকে পালিয়ে যেতে পারলেই বাঁচত। একটা সময় বিক্রম কোনো পথ খোলা না পেয়ে গুলি করে বসে, আর সাথে সাথেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। বিক্রম সেখানে চলে আসে, কিন্তু আশেপাশে কোথাও সে দীপককে দেখতে পায় না। রক্তের ছিটে ফোঁটা দেখে আর বুঝতে পারে গুলিটা লেগেছে। বিক্রম ভাবে কোনোভাবে এই অবস্থাতে সে সার্ভাইভ করতে পারবে না। এরপরে বিক্রম আবারও গৌতম বাসুকে কল করে, তার কাছ থেকে এবার সত্যি সত্যি টাকাটা নিয়ে নেয় আর টাকা নিয়ে চলে আসে সেই গাড়িতে। নিজের সবকিছু বদলে ফেলে, পোশাক পরিচ্ছদ সবকিছু। এরপরে টাকার ব্যাগ নিয়ে অন্য একটা গাড়িতে চলে আসে আর সেই ভ্যানটাকে পুরোপুরিভাবে জ্বালিয়ে দেয়, সব প্রমাণ সহ। এরপরে বিক্রম চলে আসে সেই পরিত্যক্ত কারখানায় আলিয়া বাসুর কাছে। এরপরে একটা ইঞ্জেকশন রেডি করতে থাকে আর বলে, যদি তোমার বয়ফ্রেন্ড দীপক আমাকে ধোকা না দিত এতক্ষণে তুমি তোমার বাবার কাছে থাকতে। অর্থাৎ বিক্রম আলিয়া বাসুকে মেরে ফেলার জন্য রেডি হচ্ছিল। যখনই সে তাকে ইঞ্জেকশন পুশ করতে যাবে ঠিক তখনই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর সেটা ছিল দীপক। অর্থাৎ দীপক মারা যায়নি, আহত অবস্থায় সেখানে সে চলে এসেছিল আর বিক্রমকে গান পয়েন্টে নিয়ে নেয়। সাথে সাথে আলিয়া বাসু অনেক তাকে রিকোয়েস্ট করে তার মুখের বাঁধন খুলে দেবার জন্য। দীপক সেটাই করে। এদিকে দীপক বিক্রমকে আর বিশ্বাস করছিল না। এদিকে বিক্রম আর আলিয়া বাসু দুজনেই দীপককে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে কে তাকে কত বেশি ভালোবাসে, কাকে বিশ্বাস করলে দীপকের জন্য ভালো হবে, তাকে এখন ডক্টরের কাছে যেতে হবে, কে তাকে নিয়ে যাবে। এভাবেই অনেকক্ষণ দুজনের মধ্যে তর্ক চলে। অবশেষে দীপক আলিয়া বাসুকে বেছে নেয়, বিক্রমকে গুলি করে সেখানেই মেরে ফেলে। বিক্রমের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে সে সেখান থেকে চলে আসছিল। আলিয়া বাসু তখন তাকে বারবার ডাকে যে প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমাকে এখান থেকে নিয়ে যাও। দীপক বলে, প্রথম যখন তোমাকে বলেছিলাম তখন তোমার আমার কথা বিশ্বাস করা উচিত ছিল। এরপরে দীপক সেখান থেকে চলে আসে। এদিকে আলিয়া বাসু দেখতে পায় বিক্রম তখনও কিছুটা সেন্সে ছিল। সে তাকে বারবার বলে, ও আমাদের দুজনকে ধোকা দিয়েছে, ওর শাস্তি পাওয়া দরকার, প্লিজ চাবিটা আমাকে দাও, আমি ওকে আটকাবো, পুলিশের হাতে ধরিয়ে দেব। বিক্রম বুঝতে পারে সে আর বাঁচবে না, এই জন্য দীপক যাতে এই টাকাগুলো ভোগ করতে না পারে তাই মারা যাবার আগে সে তাকে চাবিটা দিয়ে যায়। আলিয়া বাসু অনেক কষ্টে নিজেকে মুক্ত করে আর এরপরে দৌড়ে সে সেই দিকে আসতে শুরু করে, কিন্তু দেখতে পায় আশেপাশে কোথাও নেই। দীপক গাড়ি নিয়ে চলে গেছে। দৌড়ে যখন আরও একটু সামনে চলে আসে আর ঠিক তখনই সে দেখতে পায় দীপকের গাড়িটা সেখানে থেমে রয়েছে। আসলে দীপক অনেক বেশি আহত ছিল, গাড়ি চালাতে চালাতেই সে সেখানে অজ্ঞান হয়ে গেছে বা মারা গেছে। আলিয়া বাসু সেখানে চলে যায়, দীপককে নিচে নামিয়ে ফেলে, তার ব্যাগগুলো সার্চ করে আর তখনই সে শক হয়ে যায়, কারণ ব্যাগের ভেতরে দীপক আর বিক্রমের পাসপোর্ট নয় বরং দীপক আর আলিয়া বাসুর পাসপোর্ট ছিল। সে বিক্রমকে ধোকা দিয়ে আলিয়া বাসুকে নিয়ে কানাডায় চলে যেতে চেয়েছিল, সাথে এই টাকাগুলো। আলিয়া বাসু কিছুক্ষণের জন্য আফসোস করতে থাকে, কিন্তু এরপরেই নিজের পাসপোর্টটা নিয়ে আর টাকার ব্যাগটা নিয়ে বাকি সবকিছু সেখানেই ফেলে যায়। দীপককে ওই অবস্থায় ফেলে যাবে কিনা সে একবার ভাবে, আর এরপরে কিছুক্ষণ ভাবার পরে সে সবকিছু ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে, কারণ আলিয়া বাসুর মনে হয়েছে দীপকও তার সাথে কম কিছু করেনি। আর অবশেষে ভয়ঙ্কর এই অপহরণের কেসটার এখানেই সমাপ্তি হয় আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে অপরাধ কখনো পারফেক্ট হয় না, এখানেও হয়নি, আর অপরাধের ফলাফলও কখনো পারফেক্ট হয় না, এখানে সেটাই দেখানো হয়েছে। এছাড়া একজন অপহরণকারী যখন কাউকে অপহরণ করে তখন তার উপরে কি বয়ে যায় এই মুভিতে আসলে সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া আলিয়া বাসু আর দীপককে এই পরিস্থিতিতে টেনে আনার পেছনে একমাত্র দায়ী হচ্ছে মাদক সেবন, আর এ থেকেই বোঝা যায় মাদক আসলে আমাদের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।